এরপরে আবার ঢাকায় যাব, তখন ঢাকার ভ্লগ আবার দেখতে পারবেন। কি আজব, আপনি ট্রাক দেখে যে এভাবে ঢোকেন, মাথা খারাপ লোক ভাই, এগুলা মাথা খারাপ লোক। ও ইয়ে, তো বেসিক্যালি আজকে ঢাকা থেকে বাড়ির দিকে যাচ্ছি, আর বাড়ির দিকে যাব আর আপনাদের সাথে আসবো না, এটা তো হতেই পারে না। আজকে যাচ্ছি আমরা গাবতলী, সাভার, আশুলিয়া হয়ে। এই রোডটা দিয়ে যাওয়া আজকে বেটার মনে করলাম, কারণ এর আগে তো আমরা গাজীপুর হয়ে আসছিলাম। পিছনে গাড়িটা হরেন দিচ্ছে কেন, আজব। কই যাবে, গাড়ির রাস্তা আছে নাকি হোদায় হরেন দিতেছে? যাই হোক, আমরা আজকের এই রোডটা বাছাই করছি এই জন্য যে এদিক দিয়ে গেলে আজকে সুবিধা হবে, গাড়ি এদিক দিয়েও যাওয়া ভালোই টানা যায়, খারাপ না। আর রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। আর আমি এখন বর্তমানে আছি সাভারের মধ্যে। আমি আপনাদের সাথে ঢাকাতে যুক্ত হতে পারি না, কারণ ঢাকাতে যে জ্যাম ভাই, ওই জ্যাম ঠেলতে ঠেলতে বের হয়েছি, এটাই তো অনেক শুক্রিয়া। কারণ ওই জ্যামের মধ্যে আমার প্রচুর পরিমাণে গরম লেগে গেছে, এই জন্য আর আপনাদের সাথে আসতে পারি নাই। তো আজকে ভিডিওটা আমরা খুব এনজয় করতে করতে যাব। আর আজকের ইন্ট্রোটাও দিয়ে দিই। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভ্লগস বাই তাফসিরুল। তো ঢাকা থেকে ঢাকা থেকে এই পর্যন্ত আসছি, এই পর্যন্ত আমি যে পরিমাণ জ্যাম এক্সপেক্ট করছিলাম, আসলে এই রাস্তায় আজকে সেই পরিমাণ জ্যাম পাই না, এই জন্য অনেক অনেক বেশি ভালো লাগতো। জ্যাম ছিল, তবে বের হয়ে আসতে পেরেছি। আর আমরা যদি আজকে উত্তরা, আবদুল্লাপুর, গাজীপুর হয়ে আসতাম, তাহলে অনেকটাই জ্যাম পেতাম ঢাকার ভেতরে আজকে, কারণ ওই দিক দিয়ে আজকে জ্যাম হতো। তবে চৌরাস্তা পর্যন্ত বের হতে পারলে আর কোনো জ্যাম পেতাম না, খুব সুন্দর এই ফ্লাইওভার উপর দিয়ে চলে যেতে পারতাম, একদম চন্দ্রার উপর দিয়ে যেতে পারতাম। আর এদিক দিয়ে একটু আমাকে মুশকিলে পড়তে হবে, সেইটা হলো যে সামনে আশুলিয়া রাস্তাটা একটু ভাঙাচোরা। যাই হোক, ব্যাপার না, আস্তে ধীরে যাওয়া যাবে। আর এদিকে দেখতে পাচ্ছেন রাস্তায় সেরকম আহামরি কোনো চাপ নেই, যেটুকু গাড়ি থাকবে তো থাকার কথা ওটুকু তো আছেই। আর এই রাস্তায় কিছু স্পিড ব্রেকার আছে যেগুলো অনেক বাজে, রাস্তার সাথে আসলে সমান তালে যাওয়া যায় না এই স্পিড ব্রেকারগুলোর জন্য। গাড়ির স্পিড একদম 20-তে বা 15-এ নিয়ে আসতে হয়, এটা একটু কষ্টকর। গাড়ি রানিং গাড়ি থামাইতে হচ্ছে। তো আজকের এই ভিডিওটা অনেক এনজয়েবল হবে। আর আজকে ঈদ আর খুব একটা বেশি দিন নেই, তো সরকারি ছুটি হয়ে যাবে, আবার কালকের মধ্যে সবাই বাড়িতে চলে যাবে। এই যে ঈদের একটা আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে, আমাদের বছরে 2টা দিন অনেক আনন্দের, সেইটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই 2টা দিন। ঈদের এই 2টা দিনে আমরা সকল পরিশ্রমী মানুষ বা যে যে কাজে ব্যস্ত থাকে সবাই এই 2টা দিনে ফ্রি থাকে, ফ্রি হয়ে বাসায় যায়, বাড়িতে যায়, যার যার গ্রামের বাড়িতে যায়, যে যেখানে আর কি জন্মস্থান সেখানে যায়, যে তাদের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ হয়। এটা তাদের জন্য আসলে অনেক একটা ভালো লাগার বিষয়, কারণ বন্ধু বান্ধবদের সাথে আসলে ওরকমভাবে সময় পাওয়া যায় না কথাবার্তা বলার জন্য, আড্ডা দেওয়ার জন্য। কিন্তু এই ঈদের একটা সময় আমরা সময় পাই বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার। তো আমাদের ডান দিক থেকে যেতে হবে, এদিক দিয়ে গিয়ে চন্দ্রাতে যেতে হবে। চন্দ্রা, এখন আমরা ভাঙ্গা রাস্তা পাবো সামনে ভাই, নবীনগর, চন্দ্রা সোজা। হ্যাঁ, কিন্তু ভাঙ্গা রাস্তা তো বিরক্তিকর লাগবে, তো সেই ভাঙ্গা রাস্তাটুকু পার করব, পার করে তারপর আপনাদের সাথে আসতে চাচ্ছি, কারণ ভিডিওটা আজকে ওরকম লং করার ইচ্ছা নেই। তো আমরা একদম চন্দ্রা মোড়ে গিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব। ভাবছিলাম আপনাদের সাথে আর চন্দ্রা যাওয়ার আগে যুক্ত হব না, কিন্তু দেখুন যে আপনাদের থেকে বিদায় নিয়েছি আর এদিকে জ্যামটা শুরু হয়ে গিয়েছে। আমরা ঢাকাতে ভিডিওটা স্টার্ট করলাম না, কারণ ঢাকাতে যে জ্যাম আমি ঠেলতে ঠেলতে আসছি, আর বাসা থেকে স্টার্ট করব তাড়াহুড়ো করে বের হওয়ার কারণে স্টার্টও করতে পারি নাই। কিন্তু ঠিকই দেখুন আমাকে এখানে এসে সেই জ্যামটা ঠেলতে হচ্ছে। আর এর পাশাপাশি এই সাভার নবীনগরের যে রাস্তাটা চন্দ্রা পর্যন্ত, এই রাস্তা দিয়ে এই সিএনজিগুলো যাওয়ার কারণে অনেকটাই রিস্কি থাকে। আমরা বাইপাইল দেখতে পাচ্ছি, তো এই জন্য অনেক চাপের মধ্যে আছি, বিশেষ করে এই সিএনজিগুলোর জন্য। কারণ দেখুন কেমনে কেমনে যায় ভাই, আবার এর মধ্যে তো
দূরপাল্লার বড় বড় বাস আছেই, আবার লোকাল বাসও আছে। তো সব মিলায় একটা প্যারাদায়ক দেখতেছি বিষয় হয়ে গেল। দেখি কি করে বের হয়ে চন্দ্রা পর্যন্ত যাই। আর কি করার, জ্যাম ঠেলতে ভালো লাগে না, আবার ঠেলতেও হয় ভাই, এটা এনজয় করে নিতে হবে আজকে। এই যে দেখতে পাচ্ছেন এদিকে এই ফ্লাইওভারের কাজ চলতেছে, এই জন্য সমস্যাটা বেজে গেছে, জ্যামগুলো আরও বেশি পড়ে। আশা করতেছি কাজগুলো কমপ্লিট হওয়ার পরে আর এরকম হবে না। যাই হোক, চলুন আমরা চন্দ্রা গিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব। চন্দ্রা এখানে আসার পরে আসলে ভাবতেছি যে আপনাদের সাথে যুক্ত হব কি হব না, কারণ এই যে দেখতেই পাচ্ছেন ভাই, জ্যামটা দেখুন একটু, বের হওয়ার কোনো অপশনই নেই। কি একটা যে আজীব। ও, এই বাসটা আরো আটকাই দিয়েছে। বাসটা যদি না থাকতো বাম দিয়ে আমরা একটু যেতে পারতাম অন্তত। দেখি ডানের জায়গা, হ্যাঁ ডানে জায়গা আছে, একটু যাইতেও, হ্যাঁ দেখছেন ডানে কত জায়গা, বামে। অবশেষে আমরা চন্দ্রার সেই জ্যাম ঠেলে বের হতে পেরেছি। আর এখন রাস্তাটা দেখুন কি আনন্দময় হবে, কারণ আর কোনো জ্যাম ঠেলতে হবে না। এখন শুধু ট্রেনে যেতে পারবো আর দ্রুত বাড়িতে যেতে পারবো। বাড়িতে যাওয়ার একটা মজাই অন্যরকম। যখন ঢাকায় পড়াশোনা করতাম তখন বাসে করে, যখন ঈদের সময় হোক আর যে কোনো সময় হোক ছুটির, কত যে ভালো লাগতো বাড়িতে যাওয়ার যেই আনন্দময় মুহূর্তটা। আর তখন তো যেতাম বাসে, গন্তব্যে পৌঁছানোর মানে অনেক কেটে কেটে গাড়িতে যেতে হতো। কিন্তু এখন নিজের একটা যানবাহন হয়েছে, বাইক। তো নিজের বাইক নিয়ে দেখতেছেন কত সুন্দর করে এনজয় করে যাইতে পারতেছি, কোনো বাধা বিপত্তি হচ্ছে না আলহামদুলিল্লাহ। এভাবেই সুশৃঙ্খল সুন্দরভাবে যদি যেতে পারি, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া হবে। আল্লাহ চাইলে তো কত বিপদই মানুষকে দেয়, তাই আল্লাহর কাছে সবসময় চাই আল্লাহ বড় কোনো ধরনের যেন বিপদ না দেয় আমাদের, সবাইকেই যেন সুন্দর করে পথ চলা সহজ করে দেয়, রিজিকের ব্যবস্থা করে দেয়। এটাই তো আল্লাহর কাছে চাওয়া। যাই হোক, চলুন আমরা এনজয় করতে করতে এখন হাইওয়েতে উঠেছি। আর এখন আর ওই রকম চাপ হবে না গাড়ির, আশা করতেছি। তো এই রাস্তাটা অনেক সুন্দর, ট্রেনে টুনে যাওয়া যাবে। ও মাই গড, কি জোরে লাগলো ব্যথাটা। যাই হোক, তো এই রাস্তাটা খুব সুন্দর, ট্রেনে টুনে যাওয়া যাবে। 80+ যাওয়ার চেষ্টা করব, কারণ স্পিড গান থাকতে পারে ঈদের সময়, কোনো একটা মামলা খেয়ে গেলেই জায়গায় কট, এই জন্য কোনো মামলা খাওয়া যাবে না, 80-তে চলা লাগবে। তো টাঙ্গাইল আমরা দেখতে পাচ্ছি 40 কিলোমিটার, আর মির্জাপুর এখান থেকে 13 কিলোমিটার। তো টাঙ্গাইল পাও মানে আমাদের বাড়ির কাছাকাছি চলে যাওয়া, কারণ টাঙ্গাইলের পরেই যমুনা সেতু, আর যমুনা সেতুর পরেই সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের পরেই ভাইয়া আমাদের বাড়ি। কারণ আমাদের বাড়িটা নাটোর জেলার মধ্যে হলেও একদম নাটোরের শুরুতেই পড়েছে। ও, আর আমার মনোটন খুব ভালো সার্ভিস দিচ্ছে আমাকে। শুধু এতদিন শহরের মধ্যে চালালাম, ঢাকার মধ্যে, এই জন্য ইঞ্জিনটা হিট বেশি হলো কিনা জানি না। আর ইঞ্জিন অয়েলটা দেওয়ার পরে আমি আবারও মোটরের ইঞ্জিন অয়েলটা দিয়েছি। তো ইঞ্জিন অয়েলটা দেওয়ার পরে মোটামুটি গাড়ি হিট হচ্ছে অনেক বেশি ইঞ্জিনটা। তো এটা কী কারণে হচ্ছে বুঝতে পারতেছি না। বাড়িতে গিয়ে ফার্স্টে আগে আমাকে পুতুল দাদার কাছে গাড়িটা দেখাতে হবে, যে গাড়ির প্রবলেমটা কি একটু ধরতে হবে, না হলে মুশকিল হয়ে যাবে। তো হর্নেটটা আমাকে এভাবে ওভারটেক করে চলে গেল। যাক, আমার কোনো আপত্তি নেই, কারণ রাস্তায় সুন্দর করে যাওয়াটাই ভালো। আর এইটা তো অনেক সুন্দর লাগতেছে, এই ইলেকট্রিকের এই লাইনটা টানছে এই দিক থেকে, কত সুন্দর করে দেখুন। ওয়াও ওয়াও, হাইওয়ের ফিলটা নেওয়াটা আসলে অন্যরকম একটা মজা। গাড়িতে মোটামুটি 3 কাটা তেল আছে, জানি না এই তেলে পৌঁছাইতে পারবো কিনা। মাইলেজ খুব কম দিয়েছে ঢাকাতে, সিটির মধ্যে এত কম মাইলেজ পাইলে তো খুবই মুশকিল। হাইওয়েতে মোটামুটি 44-43 পাইছিলাম, সিটিতে 38, 40, 39 এরকম। এটা খুবই বাজে।
আর গাড়ির পারফরমেন্স ভাই মনোটন ইজ মনোটন, ওয়াও পারফরমেন্স দেয় আমাকে। আমি যদি কাউকে ওভারটেক করতে চাই আমার কাছে কোনো প্যারাই মনে হয় না। আমার পিছনে সম্ভবত রয়্যাল এনফিল্ড, দেখি আসুক সে কি আমাকে ওভারটেক করতে চায় কিনা। হ্যাঁ রয়্যাল এনফিল্ড, বুলেট এটা সম্ভবত। যাই হোক পারফরমেন্স দেখে চলে গেল ভাই, কিন্তু চাপ নেওয়া যাবে না, ধীরে স্থিরে যেতে হবে। তো সিরাজগঞ্জ দেখলাম 80 কিলোমিটার। চলুন একটু আমরাও ট্রেনে ট্রেনে যাওয়ার চেষ্টা করি, কারণ বাসাও পৌঁছাইতে হবে। আর রাস্তায় কত আর রাইড করব, বিরক্তিকর লাগে। লং রাইড করতে গেলে মজাও আছে, আবার অনেক কষ্টও আছে ভাই। লং রাইডের ফিল নেওয়াটা ভালো, কিন্তু এরকম চাপের রাস্তায় ভালো লাগে না। মানে একটু খোলামেলা পরিবেশের রাস্তা হলে অনেক ভালো লাগতো। আর দুপুর টাইম, এখন বাজে 1:13, তো গরমও লাগতেছে শরীরে। আর গাড়িতে থাকার কারণে একটু হালকা হালকা বাতাস লাগতেছে, ভালো লাগতেছে। তো চলুন আমরা আর এভাবে বক করবো না, আমরা টাঙ্গাইলের কাছাকাছি গেলে আপনাদের সাথে আবার যুক্ত হব। বেশ কিছুক্ষণ ধরে সামনে রয়্যাল এনফিল্ডের বুলেটের ভাইয়ের সাথে টানাটানি করে আসছি, কারণ বাইক খুব মানে যখনই কাছাকাছি যাচ্ছি আর ওই স্পেহার সাথে আগ্রহের সাথে মানে দিচ্ছে টান, কই গেছে চলে দেখুন। আমি ওনার কাছাকাছি ছিলাম, আমি ওভারটেক করেও ছিলাম একবার একটু আগেই, কিন্তু ক্যামেরাটা অন করতে গিয়ে আর কি পিছ পড়ে গেছি। মানে উনি অনেক জোরে টানতেছে, 100 উপরে চলতেছে সব সময়। ওনাকে ধরাটা আর ওভারটেক করাটা মনোটন দিয়ে কোনো ব্যাপারে না দেখলাম। আর এই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যই আসলে ক্যামেরাটা অন করছি। আর এই রাস্তাটার ভিউটা অসাধারণ, এটাও আপনারা উপভোগ করুন। মোটামুটি 100-এর উপরে আমিও চালিয়ে যাচ্ছি অনেকক্ষণ ধরেই। আর সামনে কোথায় স্পিড গান নিয়ে পুলিশ মামারা আছে এটা আসলে জানা নাই, এজন্য আমার একটু আনইজি লাগতেছে টানতে। কিন্তু উনি যে টানটা দিছে ভাই, সামনে গিয়ে ধরবো ওনাকে, মানে একটু ফাঁকা পেলেই আমিও খুব টেনেই যাচ্ছি। তো আমার পাশাপাশি সুজুকি জিক্সারের GSX আর সম্ভবত এটা, উনিও খুব টেনে গেল, উনি ওনার আগে চলে গিয়েছে। আর মোটামুটি আমরাও যাচ্ছি, খারাপ স্পিডে না, ভালো স্পিডে যাওয়া হচ্ছে আমাদেরও আলহামদুলিল্লাহ। খুব ভালো এখনো লাগতেছে রাইড করতে, যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ রাইড করবো, এরপরে একটু রেস্ট নিতে হবে, একটা ব্রেক দিতে হবে। কারণ যে ওয়েদার, আমি গরমটা খুব ফিল করতেছি পায়ের এই দিক থেকে শরীরে পর্যন্ত। তো পানি খেতে হবে, পানি না খেলে আসলে রাইড করা একটু টাফ। পানি খেলে শরীরে এনার্জি বুস্ট হয়, সাথে একটা স্যালাইন খেতে পারলে তো আরো ভালো। আর রাস্তায় চাপ নেই বললে ভুল হবে, রাস্তায় প্রচুর চাপ আছে, দেখে শুনে এই জন্য যেতে হবে। অযথা টানাটানি করে তো কিছু হবে না, বুঝে শুনে টান দিতে হবে। কারণ রাস্তা 1 ঘন্টা আগে গেলে এত বড় কোনো লাভ হবে না আমার, আর 1 ঘন্টা পরে গেলে এত বড় কোনো ক্ষতিও হবে না আমার। এই জন্য আস্তে ধীরে দেখে শুনে যাওয়াটাই বেটার। যাও তুমি ওভারটেক করে চলে যাও, তোমার আগে প্রয়োজন মামা। ছোট গাড়ি, এটাকে পাশ থেকে যখন দেখা যাক প্লাস্টিক বুলেট ডাকে। যাই হোক 90-এর উপরে গাড়ি চলতেছে, ভালো স্পিডে যাওয়া যাচ্ছে। রাস্তায় যখন চাপ থাকবে তখন আমরা স্পিডটা কমাই নেব। এখন যেহেতু ফাঁকা আছে তো টেনে টুনে যেতে পারতেছি। গাড়িতে মোটামুটি 2 কাটা তেলে চলে আসছে। আর পাম্প দেখতেছি কিন্তু রাস্তার অপোজিটে, আমরা এই পাশে পাম্প পেলে তেল নিতে হবে। আর মোটামুটি গাড়ি টেনেই আসতে পারতেছি, 100-এর উপরে টেনে আসছিলাম। তো এখন একটু স্পিডটা লিমিটে নিয়ে আসছি। সামনে পুলিশ মামার একটা গাড়ি গেল, তো একটু ভয় আছে, এজন্য মোটামুটি একটা স্পিডে থাকি যেন খুব দ্রুত কন্ট্রোলে নিয়ে আসা যায়। আর টাঙ্গাইল আর 8 কিলোমিটার, তো টাঙ্গাইলের কাছাকাছি আমরা চলে আসছি। ব্যাপার না, খুব আনন্দ করে যাওয়া যাচ্ছে। তো টাঙ্গাইলে গিয়ে একটা ছোট ব্রেক নিতে হবে, কারণ শরীরটা একটু ক্লান্ত লাগতেছে।
ব্রেকটা নিয়ে একটু পানি আর এক কাপ চা খেতে হবে, তাহলে ভালো লাগবে। চলুন টাঙ্গাইলে গিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব। এতক্ষণ দাঁড়াইতে চেয়েছিলাম এলেঙ্গাতে, কিন্তু আকাশের ওয়েদার মেঘলা, একদম দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে আসতেছে। তো এই মেঘলা ওয়েদারে ওয়েট করাটা আসলে ঠিক হবে না, কারণ যাওয়ার সময় একবার বাড়িতে ভিজে ভিজে গিয়েছি। আজকেও যদি আবার ভিজতে ভিজতেই যাই তাহলে অসুখ হয়ে যেতে পারে। তো ট্রেনে আমাদের যেতে হচ্ছে, আমরা ব্রেক নিতে পারলাম না, তবে ইচ্ছা আছে যমুনার ওই পাশে সিরাজগঞ্জে গিয়ে ব্রেক একটা নিতেই হবে। তখন বাড়ির কাছাকাছি চলে যাব, সমস্যা হবে না। আর বৃষ্টি আসলেও আমরা যেতে পারবো আশা করতেছি ওই সময়। কিন্তু এখন দাঁড়ানোটা আসলে এদিকে ঠিক হবে না। যমুনার এপারে আসলে বৃষ্টি যদি আসে একবার অনেকক্ষণ থাকবে, এই জন্য আমরা যাচ্ছি। আর গাড়ির চাপ মোটামুটি আছে, তারপরেও আমরা 70-র উপরে বা 80-তেও চলতেছি, মাঝে মধ্যে 90-ও উঠে যাচ্ছে। কিন্তু আসলে পিচ ঢালাই রাস্তায় যেরকম সুন্দর করে আগানো যায়, আর এই সিমেন্ট ঢালাইয়ের রাস্তায় কিন্তু এরকমভাবে গাড়ি চালানো যায় না। গাড়িটা একটা ঝাঁকুনি দেয় অনেক। তো আর গাড়ির চাপও আছে, মোটামুটি দেখে শুনে যাওয়া লাগতেছে, মাথা ঠান্ডা করে। আর কিছু গাড়ি এসে হরেন দেয়, এগুলো আসলে বিরক্তিকর লাগে, মনে হয় যে তারা উড়ে যাবে নাকি আমরাই উড়ে যাব। রাস্তা তো ভাই জ্যাম আছে, মানে চাপ আছে, এটাই তো। তারপরেও এমন করে কেন এগুলা ড্রাইভার, বুঝে আসে না। যাই হোক, আমরা টাঙ্গাইলে দাঁড়াইতে চাইলাম, পারলাম না। এলেঙ্গায় দাঁড়াইতে চাইছি, তাও হয় নাই। এখানে একটু দাঁড়াবো কিনা, না থাক। তবে পানি খাওয়াটা খুব জরুরি। এই সামনে ফাঁকা কোনো দোকান পেলে অবশ্যই অবশ্যই আমি দাঁড়াবো, পানি খেতে হবে, না হলে মুশকিল হয়ে যাবে। যাই হোক, আমরা এরকম সুন্দর করে আগাতে থাকি আর দেখি বৃষ্টির মধ্যে পড়ি কিনা। আজকে আল্লাহ যেন বৃষ্টির মধ্যে না পড়ায়, বৃষ্টির আগে আগে যেন আমরা চলে যেতে পারি, তাহলে অনেকটাই ভালো হবে। তো এই জ্যাম থেকে বের হয়ে আপনাদের সাথে আবার আসবো। আমরা ইব্রাহিমাবাদ রেল স্টেশনের এখানে চলে আসছি। আর একটু সামনে গেলেই আমরা পাবো যমুনা ব্রিজ। তো যমুনা ব্রিজে টোল দিয়ে তারপরে ওপারে যেতে হবে। আর ওয়েদার আসলে অনেক মেঘলা, তবে অনেক তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। এখন 2:06 বাজে। আমরা কয়টায়, 12:30 মেবি, না 12টায় মেবি আমরা হচ্ছে বাসা থেকে বের হয়েছিলাম। 2 ঘন্টার মধ্যে সিরাজগঞ্জ চলে আসতে পেরেছি। রাস্তায় চাপ থাকার পরেও ভালো ট্রেনে ট্রেনে আসা গেছে। তো যমুনার এখানে চলে আসছি। এখন এখানে কাজ হলো যমুনা ব্রিজে টোল দিতে হবে 50 টাকা, 50 টাকা করে টোল নেয়। তো টোল দেওয়ার পরে আমরা যমুনা ব্রিজের উপরে উঠবো। আবার রোদ বের হলো। ওয়েদারের আসলে কি গতি বোঝা যাচ্ছে না। যাই হোক, চলুন আমরা টোল দেওয়ার এখানে যাই, তারপরে আবার আসতেছি। আমরা টোলের এখানে চলে আসছি। কোথায় দেই? ওইটাতে যাই। টোল এটাতে দিলে বাসটা দাঁড়ালো। যাই হোক, এটাতে সিরিয়াল পড়বে না, এরপরে আমরাও যেতে পারবো। বাসের টোল নিয়ে হলেই বেশি সময় লাগবে না, চলে যাবে, আমি জানি। কিন্তু এই যে কালা ধোয়াটা খেতে হলো, এটাই হচ্ছে অসুবিধা। ৳50 খুচরা আছে। টোলটা আদায় করে নিই, কাগজটা নিয়ে নিই, এনে থাক। চলুন যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আবার সেই যমুনা সেতুর উপর উঠবো। আমাদের এখানে এই একটাই, এইদিকে উত্তরবঙ্গের মধ্যে বড় সেতু, বাংলাদেশে বড় সেতু ছিল, এখন পদ্মা সেতু হওয়ার কারণে এটা 2 নম্বরে চলে আসছে বাংলাদেশে। যাই হোক, সেতুর উপরে সুন্দর করে ট্রেনে ট্রেনে যাওয়া যাবে, কারণ সেতুটা দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে। হো হো হো, ওয়াও। একদিন রাতে আসলে আমার এদিকে আসা হয় না, রাতে আসা হলে কি করলো এটা বুঝলাম না।
রাতে এদিকে আসা যায় না, মানে রাতে এদিকে আসা হয় না। যদি রাতে আসা হতো তাহলে খুব সুন্দর করে দেখাতে পারতাম রাতের যমুনা সেতুর উপরে কিরম ভিউ, কেমন ভিউ পাই। তো বাইকটা দাঁড় করাইতে চাইলো কেন বুঝলাম না। যাই হোক, আমরা যাই আগায়। আর দেখতে পাচ্ছেন এদিকে পানি এখনো পরিপূর্ণভাবে আসে নাই। আমরা ওইদিকে দেখতে পাচ্ছি এদিকে চর, এখনো ওখানে চর। তো পানি আসলে অনেক ভালো হতো। ওই যে মাঝখানে চর দেখতে পাচ্ছি, এখান থেকে দেখা যাচ্ছে। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না ক্যামেরাতে। ওরে ওয়াও ভিউ ভাই! আমরা বাসে যখন যেতাম তখন টাইম দেখতাম যে কয় মিনিট লাগে বাসে এটা অতিক্রম করতে। তো আমরা দেখতাম 5 থেকে 5.5 মিনিটের মতো, 7 মিনিটের মতো অনেক সময় লেগে যেত। বাসের গতির উপরে নির্ভর করতো। তো আমাদের বাইকে আসলে ওরকম সময় লাগবে না, কারণ আমরা ভালো পরিমাণ গতিতেই এই বাস ভালো পরিমাণ গতিতেই ব্রিজের উপর দিয়ে যাই। যাই হোক, এইখান থেকে পার হয়ে, মানে ব্রিজটা পার হয়ে আমাদের একটা ব্রেক নিতে হবেই, পানি খেতে হবে। শরীর অনেক ক্লান্ত লাগতেছে, আর পানি না খেলে আসলে শরীরে এনার্জি পাবো না। পানির পাশাপাশি দেখি আর কিছু খাওয়া যায় কিনা। দুপুর হয়ে গিয়েছে, 2:10 বাজে। তবে বাসায় গিয়ে একদম খাওয়া দাওয়া করবো। রাস্তায় আসলে এখন যে কোনো খাবার খাওয়াটা ঠিক হবে না, জার্নি করে যাচ্ছি। আর ঈদও সামনে, শরীর খারাপ হলে মুশকিল, আনন্দটা নষ্ট হয়ে যাবে। যে আনন্দ করার জন্য আসলে এই কয়েকটা দিন এত পরিশ্রম করে বাসার দিকে আবার বের হয়েছি, চলে আসতেছি, আনন্দটা না করতে পারলে আসলে কেমন হলো। যাই হোক, চলুন যাই সুন্দর করে। তো আমরা যমুনা সেতুর উপরে আর কি ভিডিও করব। আমরা যমুনা সেতু থেকে বের হই, বের হয়ে যখন ব্রেক নেব তখন আপনাদের সাথে আবার আসবো। চলুন আসা যাক। এখন আমরা যমুনা সেতু পার করে এদিকটায় চলে আসছি। আর গাড়ি চাপ মোটামুটি ভালোই। তো রাস্তায় দেখে শুনে যেতে হবে, আর সামনে গিয়ে একটা ব্রেক নিতে হবেই হবে। তো এটা হলো সয়দাবাদ রেল স্টেশন, যমুনা সেতুর পরে এটা। তো এখানে ট্রেন কি দাঁড়ায়? সম্ভবত দাঁড়ায়, আমার সঠিক জানা নেই। তো ঢাকাতে সায়দাবাদ আছে, আর এখানে হলো সয়দাবাদ, যদি যাত্রা শুরু হয়। তো এই হলো ব্যাপার। আর গাড়ি ভালোই দেখতেছি, ট্রেনে যাওয়া যাবে। রাস্তায় দিকেও মোটামুটি খারাপ না, ওয়েদারটা একটু মেঘলা মেঘলা। আর আনন্দটা আসলে বড় বিষয়, যে বাড়িতে যাচ্ছি এর আনন্দটাই আসলে বড় বিষয়। আর আমার ব্লগগুলো আশা করছি আপনাদের ভালো লাগে। তো সকলে আমাকে একটু সাপোর্ট করবেন। নতুন অবস্থায় সাপোর্ট করলে মনের মধ্যে অনেক ভালো লাগে, যে যারা আসলে এই সময় সাপোর্ট করতেছে, মানে লাইক কমেন্ট শেয়ার করতেছে, সাবস্ক্রাইব করতেছে, তাদের প্রতি একটু আলাদা ভালোবাসা কাজ করে, মায়া কাজ করে। কারণ যখন চ্যানেলটা অনেক বড় হয়ে যাবে, আর আপনাদের আসলে এই ছোট ছোট অবদানের জন্যই চ্যানেলটা আসলে আগাবে, আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। তো আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। প্রত্যেকজনের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। জানাবেন কার কি প্রবলেম, জানাবেন কে কোন বাইক রাইড করেন, কে কোন বাইক আগামীতে কিনতে চান, সেই সকল বিষয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা। তো এইখানে কি একটা ব্রেক নেব কি না, নিলেও হয়। এখানে ছোট একটা ব্রেক নিয়ে পানি খাই, লেবু পানি খেলেও অনেকটা ভালো লাগবে। ওহ, অনেক কিছুই আছে মোটামুটি এদিকে খাওয়ার মতো। তো আমরা একটু লেবু পানি খেলাম, এখন অনেকটা ভালো লাগতেছে, এনার্জি পাচ্ছি। তো এখান থেকে আমার
বাড়ি পর্যন্ত যেতে আর হয়তো 45 থেকে 50 মিনিট সময় লাগতে পারে। তো সেজন্য ভাবতেছি আর ওয়েট না করি। আকাশের অবস্থা এই মেঘলা হচ্ছে, আবার এই রোদ বের হচ্ছে, তো ওয়েট না করাই ভালো, বের হয়ে যাওয়াই উচিত। সেজন্য আর দেরি করলাম না, শরীরটা একদম রেস্ট করব বাসায় গিয়েই। আর গাড়িতে ফুয়েল দেখতেছি যাওয়া যাবে হয়তো বাসা পর্যন্ত, দেখি বাড়ি পর্যন্ত যাওয়ার পরে যদি বাড়ির আশেপাশে তেল লাগে তাহলে নিয়ে নেব না। আমরা সিরাজগঞ্জে গিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব। অবশেষে আমরা সিরাজগঞ্জের এখানে চলে আসছি, ইন্টারচেঞ্জের এখানে। তো আমাদের রাস্তার কাজ হলে আমরা সোজা যেতে পারতাম, কিন্তু এখন আমাদের পাবনার রোড ব্যবহার করতে হবে, এরপরে ইউটার্ন নিয়ে রাজশাহী হাইওয়েতে উঠতে হবে। এ হলো ব্যাপার। তো কাজটা কমপ্লিট হোক আশা করি খুব দ্রুত। এই যে এই দিক দিয়ে আমরা সোজা একদম চলে যেতে পারবো যখন কাজটা শেষ হবে। কাজ আগাচ্ছে খুব ভালোই, তো এরকম ভাবে আগাতে থাক। অনেক বড় মুশকিল, অনেক মুশকিল, অনেক মুশকিল, অনেক মুশকিল। বের হয়ে যাবো ইনশাল্লাহ এখান থেকে। সামনে গিয়ে আগে ইউটার্ন নিয়ে আমাদের রোডে উঠি, তারপরে আপনাদের সাথে আবার আসা যাবে। আমরা ইউটার্ন নিয়ে নিয়েছি আর আমাদের রোডে উঠে প্রায় চলে আসছি। তো এদিক দিয়ে পাবনার লোকেরা, মানুষেরা আমাদের রাজশাহীতে যেতে পারবে। তো সামনে গিয়ে আমরা রাজশাহীর হাইওয়েতে উঠবো। ওরে ভাই, এটা কেন হলো? এখানে দাঁড়ায় আছে মানে কি একটা কাম। আর একটু হলেই ব্রেকিং ল্যাক মনে করবেন কিভাবে? মনোটনে যদিও পিছনের ড্রাম ব্রেক ইনস্ট্যান্ট ব্রেক হয়ে যায় ভাই, ইনস্ট্যান্ট ব্রেক হয়ে যায়। কি দেখলেন ওটা এখানে? হ্যাঁ, যাই হোক, আমরা আমাদের রাজশাহীর হাইওয়েতে উঠে গেছি। এই দিক দিয়ে মাঝখানে রোডটা হয়ে গেলে আর সমস্যা হবে না। আর এত স্পিডে যাচ্ছি আমি, খুব তাড়াহুড়ো করে যাওয়া হচ্ছে না। এখন তো সমস্যা হবে। এখন সমস্যাটা হলো এটা সিঙ্গেল রোড, যাতায়াত একটা দিয়েই হবে, কিন্তু চাপ থাকবে, দেখে শুনে যেতে হবে। আর সামনে পাম্প পেলে অবশ্যই আমাকে তেল নিতে হবে। এখন এদিক থেকে অল্প টাকার তেল নেব, 300 টাকার তেল নেই, কারণ এদিকে তেলটা ওরকমভাবে কেমন হয় জানা নেই, সেজন্য অল্প টাকারই নিতে হবে। আর এলাকায় ঢুকলে তারপরে বেশি করে নিতে পারবো। আপাতত এটা হলেই চলবে বাড়িতে যাওয়া পর্যন্ত। সামনে খালখোলা একটা পাম্প আছে, সো এখানে গিয়ে তেলটা নেই, চলুন। এরপরে আরো সুন্দর করে রাইড করে যাবে টেনশনবিহীন। আর খুব একটা বেশি সময় লাগবে না আমাদের বাড়িতে যেতে। তো এখান থেকে তেলটা নেই, মিসাস সমবায় পেট্রোলিয়াম। তেলটা যে কেমন এখানকার জানি না। 300 টাকা দিন, 300 টাকা দিন। তেল ফালাইছে কত? যাই হোক, আমাদের তেল নেওয়া শেষ। আর ইঞ্জিন অনেক হিট হয়েছে, বুঝতে পারতেছি। অনেক লং জার্নি করলাম, ইঞ্জিন হিট হবে, এটাই স্বাভাবিক। গাড়ির চাপও তো দেখতেছি ভালোই রোডে, ওটা একটু কষ্টকর। তো এখন টেনশনবিহীন একটু যাওয়া যাবে, তেল নিয়ে আর কোনো প্যারা নেই। এই তেলে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো। 2.14 লিটার তেল ঢুকলো, 300 টাকার তেল। দামটা আসলে বেড়ে যায়, একটু মুশকিল হয়েছে। 140 টাকা
আসলে সিন্ডিকেট আসলে মানুষ বাংলাদেশে সম্ভব ভাই, এগুলা তেল থাকা সত্ত্বে তারা যে এরকম একটা আচরণ আমাদের সাথে করেছিল, এটা আসলে কষ্টদায়ক। আজকে দেখেন কোনো পাম্পে কিন্তু তেলের সংকট নেই, অথচ যুদ্ধ কিন্তু এখনো আছেই। এটা বাংলাদেশের মানুষের দ্বারাই আসলে সম্ভব। দামটা বাড়াইছে ঠিক আছে, এক ধাক্কায় এত টাকা আসলে বাড়ানোটা আমার কাছে সমীচীন মনে হয় নাই। তাও কার যার যার কাছে ঠিক মনে হয় সেটা তার তার ব্যক্তিগত বিষয়। তো আমরা এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি ফাঁকা, গাড়ি সুন্দর করে ট্রেনে যাওয়া যাবে আশা করতেছি। আর ভিডিওটা মোটামুটি ভালোই লং হয়ে গিয়েছে, তো এদিকটাও একটু ট্রেনে যাই, আপনাদের থেকে বিদায় নেই, কারণ এত বড় ভিডিও আমার আর আপলোড দিতে ইচ্ছা করতেছে না আজকেরটা। তো এখান থেকে একটু বের হই, মানে আমাদের বাড়ির কাছাকাছি গিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হয়ে ভিডিওটা এন্ড করে দেব। তো যেহেতু অনেক স্পিডে যাচ্ছি, কথা ওরকম ক্লিয়ার হয়তো আসবে না, আর শরীরটাও ক্লান্ত। তো বাড়িতে এসে আসছি, ইনশাআল্লাহ আবার আমাদের গ্রামের কিছু ব্লগ আপনারা দেখতে পারবেন। এরপরে আবার ঢাকায় যাব, তখন ঢাকার ব্লগ আবার দেখতে পারবেন। কি আজব, আপনি ট্রাক দেখে যে এভাবে ঢোকেন, মাথা খারাপ লোক ভাই, এগুলা মাথা খারাপ লোক। এটা কতটুকু স্লিপ কেটে চলে আসছে। মানুষের আসলে বিবেক বলতে কিচ্ছু নাই। বাম পাশে ডান পাশের ট্রাক, আমি কিভাবে বুঝবো যে উনি এরপরেই উনি আছে? ওনারা তো ওই ট্রাকটা চলে যাওয়ার পরে দেখতে হবে যে আর কোনো গাড়ি আছে কিনা। এগুলো মাথা খারাপ লোকের জন্য আসলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আর বাইক কমিউনিটির মানুষের দোষ হয় যে বাইক অ্যাক্সিডেন্ট করছে। আমি সারা রাস্তা চালায় আসতেছি কি সুন্দরভাবে, আর বাড়ির কাছে এইখানে এসে ফালতু লোক কোথাকার, বেয়াদব লোক। মানে ওদের সামনে ডান পাশে ট্রাক আছে, আমি আসতেছি কিনা বা অন্য কোনো গাড়ি আসতেছে কিনা এটা তো আগে দেখতে হবে নাকি, তারপরে তো ওনার গাড়িটা চালানো উচিত। আজব, আমিও একটু স্পিডে ছিলাম, যাই হোক আল্লাহ সহায়ক হয়েছে বিধায় অ্যাক্সিডেন্টটা হয় নাই। আর আমাদের এদিকের ভিউটা অনেক সুন্দর, এই জন্য এই সিঙ্গেল রোড একটা প্যারা, সিঙ্গেল রোডটা হলে খুব প্যারা হয়। যাই হোক, মন মেজাজটাই খারাপ হয়ে গেল। তো প্রিয় ফ্যামিলি মেম্বাররা, কি খবর আপনাদের? আপনারা কি এ পর্যন্ত ভিডিও দেখে আনন্দ পেয়েছেন? আশা করতেছি অনেক এনজয় করেছেন। তো আজকে মোটামুটি ভালো স্পিডে টেনে টেনে আমরা চলে আসছি। তো এই ভিডিওটা আর বেশি লং করব না, ভিডিওটা আমরা চাচ্ছি এদিকেই শেষ করে দিতে। তো এই ভিডিওটা আর বেশি লং করব না, জানাবেন আমাদের এই রাস্তাটা আপনাদের কেমন লাগে, কেমন এনজয় করলেন। আর ঢাকা থেকে সাভার থেকে আসলে ভিডিওটা শুরু করেছি, তো সাভার থেকে আসার পথে আপনারা কোন রাস্তাটি সব থেকে বেশি এনজয় করেছেন। আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন, শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আর চিল করতে থাকুন। হা হা।